This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশ ক্রমশ ভারতের ব্যাপারে ভারত বিদ্বেষী হয়ে পড়ছে। শত্রুপক্ষ 22 কিলোমিটারের চিকেন স্নেক বা চিকেন নেক এইটুকু নিয়ে অনেক হম্বিতম্বি করছে। এই মুহূর্তে চিকেন স্নেককে আরো বাড়ানোর জন্য এই 570 কিলোমিটার নিয়ে নাও। যার শক্তি আছে, তাকত আছে, সে যে অংশটা চাইছে তার দেশের স্বার্থে সেটাই নৈতিক। এবার যার কথা বলবো, যে দেশের কথা বলবো, গোটা পৃথিবীতে অনেকেই এই দেশটাকে অশুভ শক্তি বলে। ইরান আমরা জানি যে একদিকে হিজাবুল্লাহ, অন্যদিকে তারা হুতি এবং হামাস সবাইকে ফান্ড করছে। এই হচ্ছে লালমনিরহাট, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এইখানে বেস তৈরি করার চেষ্টা করবে চীন। ভাবতে পারছেন যে দেশটা বাংলাদেশটাকে তাদের মুক্তিযুদ্ধের সময় আমরা সাহায্য করেছি, যেই দেশটায় আমরা ব্রিজ থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে একের পর এক সাহায্য করেছি, যে দেশটাকে আমরা বন্ধু দেশ হিসেবে ভেবে এসছি, আসলে সাপকে আমরা দুধকলা দিয়ে পুষেছি। এই চিকেন নেক বা শিলিগুড়ি, তার পাশে এখানে আইএসআই কীর্তিকলাপ চালাবে, মহড়া চালাবে। আমরা বসে বসে দেখব পাকিস্তানের সেনাবাহিনী এখানে মহড়া চালাবে। পাকিস্তানকে আমরা বুঝিয়ে দেব কি করতে পারি। অবশ্য 1971 সালে আমরা পাকিস্তানকে দু টুকরো করে দিয়েছি, পূর্ব আর পশ্চিম পাকিস্তান আলাদা করে দিয়েছি। হ্যাঁ, এটা আমরাই পারি, ভারত পারে, ভারতের সেই শক্তি আর তাকত আছে। এই চট্টগ্রাম এই এলাকাটা দেখে নিতে হবে, ব্যাস খেল খতম। নমস্কার বন্ধু, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি রণক্ষেত্র। সত্যি তো রণক্ষেত্রের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। জিওপলিটিক্স বা আন্তর্জাতিক রাজনীতি যদি দেখেন, অর্থাৎ যাকে ভালো বাংলায় আমরা বলি ভূ রাজনীতি, তাহলে তো তাই মনে হবে। আজকের এপিসোডটা অনেকের ভালো লাগবে না, তার কারণ সত্যি অনেক সময় তেতো হয়। আজকে এমন কিছু কথা বলতে হবে যে কথা হয়তো আপনাদের তেতো লাগবে, গিলতে অসুবিধা হবে, কিন্তু সেটাই বাস্তব, সেটাই সত্য। কি নিয়ে আজকে আলোচনা করব? অবশ্যই বাংলাদেশ এবং ভারতবর্ষ এই উদ্ভূত পরিস্থিতিতে ক্রমশ কি আমরা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? যুদ্ধ যদি হয়, আক্রমণ যদি ভারতবর্ষ বাংলাদেশকে করতে হয়, কেন করতে হবে? অনেকেই বলছেন এসব আবার কি কথা, এসব কথা বলে লাভ কি? তার কারণ ভারতবর্ষ একটা সময় নির্জট আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। ভারতবর্ষ শান্তিকামী, ভারতবর্ষ কখনো অন্য কোনো দেশকে আক্রমণ করে না, মানছি। কিন্তু মনে রাখবেন একটা কথা, নেহেরু থেকে ইন্দিরা গান্ধী, তাদের সময়কার জিওপলিটিক্স সম্পূর্ণভাবে পরিবর্তন ঘটেছে। কেন এই পরিবর্তন ঘটেছে? কিসের কারণে পরিবর্তন ঘটেছে? কি জন্যে বলছি ভারতকে আগে থেকে অনেক বেশি আগ্রাসী হতে হবে, সে বিষয়ে আজকে আসব। তার আগে কয়েকটা জরুরি কথা আপনাদের জানিয়ে দিই। এবার একটা উদাহরণ দেব। উদাহরণটা অনেকের মনোপুত হবে না, আমারও হচ্ছে না, কিন্তু যেটা বাস্তব, যেটা সত্যি, সেটা বলতে হবে। তার আগে একবার 1998 সালে ফিরে যাব। আপনাদের সবারই স্পষ্ট মনে আছে 1998 সাল। 1998 সালের এই ছবিটা উজ্জ্বল হয়ে থাকবে। ভারতবর্ষ কেন এই উপমহাদেশের ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে? দেখতেই পাচ্ছেন অটল বিহারী বাজপেয়ী দাঁড়িয়ে রয়েছেন, তখন তিনি প্রধানমন্ত্রী, পাশে জর্জ ফার্নান্ডেজ, এবং পরবর্তীকালে যিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি হবেন এবং এই মুহূর্তে যিনি আমাদের অনেকেরই অনুপ্রেরণা, সেই এপিজে আব্দুল কালাম। কি হচ্ছে 1998 সালে পোখরানে পরমাণু, হ্যাঁ, সেই বিস্ফোরণেই ভারত হয়ে গেল পরমাণু শক্তিধর। তার আগে অবশ্য 1974 সালে আমরা পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছি, অনেক আগে থেকেই আমরা পরমাণুতে শক্তিশালী। দেখা দেখি পাকিস্তান, নওয়াজ শরীফ একই ঘটনা ঘটালেন। আমি কেন হঠাৎ এই পরমাণু শক্তির কথা বলছি? দেখুন, দুটো দেশ পরমাণু শক্তিতে শক্তিধর, কিন্তু তাই বলে কি কার্গিল হয়নি? কার্গিল তো হয়েছে। পাকিস্তান আক্রমণ করেছে, অন্যায়ভাবে আক্রমণ করেছে, তারপর আমাদের ইন্ডিয়ান আর্মি অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী আচ্ছাসে পিটিয়েছে, এমন প্যাটার্ন পিটিয়েছে যে মৃতদেহ ফেলে রেখে
কাপুরুষের মতো পাকিস্তানের সেনাবাহিনী পালিয়ে গিয়েছিল। পরে অবশ্য আমরা মর্যাদা সহ যুদ্ধক্ষেত্রে নিহতদের মৃতদেহ ফিরিয়ে দিয়েছি। সুতরাং ভারতবর্ষকে কারগিলে এই আক্রমণ করার সাহস দেখিয়েছিল পাকিস্তান। আমি আগেই বলেছি এই উদাহরণটা অনেকের ভালো লাগবে না, আমারও ভালো লাগে না। পাকিস্তান কোনো উদাহরণ নয়। আমি শুধু এটা বলার চেষ্টা করছি যে পাকিস্তান ভারতের শক্তি বুঝেও তারা কারগিলের মতো ঘটনা ঘটিয়েছিল। অথবা আমি আরও একটা ছবি দেখাবো, আপনাদের অনেকেরই মনে আছে যে বিখ্যাত চীন 2020-তে কী করেছে, PP-14 অর্থাৎ গালওয়ান উপত্যকায় কি করেছিল, অনুপ্রবেশের চেষ্টা করেছিল। আমি কর্নেল বাবু এবং সেই সমস্ত শহীদ বীর সেনাদের কথা স্মরণ করব। তারা লাইন অফ কন্ট্রোলে তারা দাঁড়িয়েছিল এবং তারা প্রকৃত নিয়ন্ত্রণ বরাবর দাঁড়িয়েছিল বলে আজকে চীনা সেনা ঢুকতে পারেনি ভারতে। আমি এই দুটো ঘটনা এই কারণে আপনাদের বললাম যে কখন আমাকে আক্রমণ করবে তারপর প্রত্যুত্তর দেব যখন তখন ভালো মতোই দিই, কিন্তু তাই জন্য অপেক্ষা করব। অনেকে বলছেন আরে ভাই কি বলছো, আমাদের অনেক স্ট্র্যাটেজি আছে, আমাদের অনেক কৌশল আছে, কূটনৈতিক মিশন আছে। আরে এসব চলুক, আমি কোনো কৌশলের কথা বলছি না। আমি বলছি আমরা কতক্ষণ অপেক্ষা করব সেই নিয়ে কথা বলবো। আগেও একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমরা পরিষ্কার দেখিয়েছিলাম যে কি অবস্থা। আবার আজকে আলোচনা করব, তার আগে এক ঝলক দেখে নেব সেদিনের ভিডিওটা। এই চিকেন নেক নিয়ে এত কথাবার্তা, তো এই অংশটা, এই গোটা অংশটা ধরে রাখুন 570 বর্গ কিলোমিটার। এটা তাহলে মেরে কেটে কত হবে? 100। এই যে এলিট ফোর্সের কথা বলছিলাম আপনাদের, অর্থাৎ পানাগড়, শিলিগুড়ি, আসাম, যাকে গজরাজ বলে, এবং এই ত্রিশঙ্কুর কথা আপনাকে বলছিলাম যে এই ত্রিভুজ যে কোনো মুহূর্তে ত্রিশঙ্কু অবস্থায় ফেলে দিতে পারে। না, চিকেন নেক নিয়ে এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। কেন জানেন? তার কারণটা হচ্ছে এই চিকেন নেক নিয়ে যদি বেশি ভয় দেখানো হয়, তাহলে এই 570 বর্গ কিলোমিটার শুধুমাত্র 100 এদিক থেকে ওদিক মানচিত্র বদল হয়ে যাবে, মানচিত্রটাই পরিবর্তন হয়ে যাবে। আপনারা অনেকেই বলতে পারেন যে না, ভারতবর্ষ নির্জোট শান্তিকামী একটি দেশ। আবার বলে বোঝাচ্ছি, আবার বলছি, বারবার বলবো, ওই নেহেরু যুগের জিও পলিটিক্স এখন চলছে না। রাশিয়া আক্রমণ করেছে ইউক্রেনকে, পৃথিবীর কোনো দাদা রাশিয়াকে থামাতে পারেনি। পশ্চিমের এত বড় বড় সর্ববৃহৎ শক্তি কিচ্ছু করতে পারেনি। ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছে সবার সামনে। বাংলাদেশ নিয়ে কি বিষয়ে চিন্তা ভাবনা আপনারা নিজেরাই দেখেছেন। সাংবাদিক সম্মেলনে বলছেন নরেন্দ্র মোদীর দিকে ঠেলে দিয়েছেন, উনি বুঝবেন, ভারত বুঝবে। যদি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু এই 570 বর্গ কিলোমিটার মাখনের মধ্যে ছুরির মতো এদিক থেকে ওদিক হয়ে যেতে পারে। এটা তো পরিষ্কার, বাংলাদেশ ক্রমশ ভারতের ব্যাপারে ভারত বিদ্বেষী হয়ে পড়ছে। কেন বিদ্বেষী হচ্ছে, কি কারণ, আমি সেসব কারণে যাচ্ছি না। কিন্তু এই বাংলাদেশে চীন বলুন বা পাকিস্তান বলুন, এই সুযোগ ছাড়বে না, এটা আমাদের মনে রাখতে হবে। তার আগে একবার এই মুহূর্তে জিও পলিটিক্সে চলে যাই, অর্থাৎ ভূ রাজনীতিতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের 3টে ছোট্ট ছোট্ট ঘটনা দেখাবো খুব সাম্প্রতিক কালের, তাহলেই বুঝবেন কেন আগ্রাসী মনোভাব দরকার, কেন আরও বেশি প্রত্যেকটা শক্তি আক্রমণাত্মক হচ্ছে। একবার দেখে নেব। এই ছবিটা আমাদের সবার মনে আছে। জেলেনস্কি অর্থাৎ ইউক্রেনের রাষ্ট্রপ্রধানকে সবক শেখাচ্ছেন আর কেউ নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কি বলছেন? তিনি বলছেন যে তুমি শান্তি চাও কি চাও না। এটা ঠিক কথা, এটা ঠিক কথা। রুশ দেশের প্রায় 18 থেকে 20% এই মুহূর্তে জমি রুশ
নিয়ে নিয়েছে। কার জমি নিয়েছে? ইউক্রেনের নিয়ে নিয়েছে। ইউক্রেন তো ছাড়বে না। রুশ বলছে না, আমরা এত কষ্ট করে এত সৈন্য পাঠিয়ে এত সৈন্যের প্রাণের বিনিময় আমরা অধিকার করেছি, আমরা আমাদের অধিকার ছাড়বো না। সত্যি তো, ডোনাল্ড ট্রাম্প বলছে ঠিক আছে, না ছাড়লে ছেড়ো না। অর্থাৎ কি, যার শক্তি আছে, তাকত আছে, সে যে অংশটা চাইছে তার দেশের স্বার্থে, সেটাই নৈতিক। এটাই তো এই মুহূর্তে জিও পলিটিক্সের মূল কথা। আরো দুটো জিনিস দেখাবো। স্বয়ং ডোনাল্ড ট্রাম্প, গোটা মার্কিন যুক্তরাষ্ট্রের শুধুমাত্র তিনি এই মুহূর্তে অধীশ্বর বা রাষ্ট্রপতি নয়, পৃথিবীতে বলা হয় যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট, তিনি পৃথিবীর সবচেয়ে শক্তিধর। তিনি কি বলছেন? আমি গ্রিনল্যান্ড চাই। লোকে চমকে যাচ্ছে, স্যার এ কি বলছেন? গ্রিনল্যান্ড চাই মানে? ওটা তো ন্যাটোভুক্ত, ডেনমার্কের, আপনি চাইছেন? ডোনাল্ড ট্রাম্প বলছে না, আমি চাইছি, গ্রিনল্যান্ড চাইছি, গ্রিনল্যান্ড আমার চাই। এবার যার কথা বলবো, যে দেশের কথা বলবো, গোটা পৃথিবীতে অনেকেই এই দেশটাকে অশুভ শক্তি বলে। বলার অনেক কারণ আছে। দেশটার নাম ইরান। ছোট্ট দেশ, কত বড় লোক, কত সুপার পাওয়ার, কিন্তু কি করছেন জানেন? তারা তাদের মতো করে তাদের ভূখণ্ডের আশেপাশে তার নিরাপত্তা নিশ্চিত করতে এবং তারা যা নৈতিক মনে করে তা করার জন্য কি করছে? ভালো কাজ কিছু করছে না, কিন্তু তাও দেখার মতো দৃষ্টান্ত স্থাপন করেছে। ইরান কি করছে? ইরান আমরা জানি যে একদিকে হিজাবুল্লাহ, অন্যদিকে তারা হুতি এবং হামাস, সবাইকে ফান্ড করছে। কত বড় দেশ ইরান, যে হুতি হিজাবুল্লাহ হামাসকে ফান্ড করছে, এবং হামাস হুতি হিজাবুল্লাহ গোটা পৃথিবী জুড়ে কি চালাচ্ছেন তা আমরা সবাই জানি। কিন্তু এই ফান্ড করার ক্ষমতা দেখাচ্ছে ইরান। আমি এই কথাগুলো বলছি, আমি সমর্থন করছি না, আমি কখনোই সমর্থন করব না ইরান হুজি হিজাবুল্লাহ বা হামাসকে ফান্ড করুক, সমর্থনযোগ্য নয়। কিন্তু আপনাদের জিও পলিটিক্সটা এই মুহূর্তে, আন্তর্জাতিক রাজনীতিটা এবং তার আঁচটা বোঝানোর চেষ্টা করছি। এখানে সেসব নৈতিকতার কথা, পুরনো বস্তা পচা কেতাবি কথা আর কাজে দিচ্ছে না। নতুন একটা জিও পলিটিক্স তৈরি হয়েছে, আর সেই জিও পলিটিক্স অনেক বেশি আক্রমণাত্মক, অনেক বেশি আগ্রাসী। এবার চলে আসি ভারতবর্ষের কাছে। কেন ভারতবর্ষের কাছে এই মুহূর্তে বাংলাদেশের ঔদ্ধত্যমূলক কার্যকলাপ কেন সহ্য করা উচিত না? ভারতের কাছে বা আমাদের কাছে অনেকে মনে করছে আমাদের দুর্বলতা কোথায়। এই যে শিলিগুড়ি করিডোর, চিকেন নেক, এই জায়গাটার কথা বলা হচ্ছে, এই ছোট্ট অংশটার কথা বলা হচ্ছে। ঠিকই তো, শত্রুপক্ষ 22 কিলোমিটারের চিকেন স্নেক বা চিকেন নেক এইটুকু নিয়ে অনেক হম্বিতম্বি করতে দেওয়া উচিত? কেন উচিত না? কেন এই চিকেন নেককে অরক্ষিত কোনোভাবেই রাখা উচিত না? সত্যি কথা বলতে গেলে এখনও অরক্ষিত নেই, কিন্তু শত্রুরা যখন মনে করছে অরক্ষিত, তখন তার নিরাপত্তা আরও সুনিশ্চিত কেন করা উচিত? আপনারা জানেন কিছুদিন আগে ভিক্ষের কৌটো নিয়ে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে গিয়েছিলেন। চীনে গিয়ে অনেক বড় বড় কথা বলে এসেছেন, সেসব নিয়ে উত্তর প্রত্যুত্তর সব হয়ে গেছে, এখনও খবরে আসেনি। কিন্তু নিশ্চিত জেনে রাখুন, বাংলাদেশে সামরিক ঘাঁটি অন্তত একটা বেস পাওয়ার জন্য চীন বলবেই। কোন জায়গাটা বলবে সেই জায়গাটা দেখাই। এই হচ্ছে লালমনিরহাট, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এইখানে বেস তৈরি করার চেষ্টা করবে চীন। ও বলবে আমার J-20 দুটো স্কোয়াড্রন পাঠিয়ে দেবো বা একটা স্কোয়াড্রন পাঠিয়ে দেবো। সেটা কি ভারতের পক্ষে মঙ্গল হবে? এই হচ্ছে লালমনিরহাট, অত্যন্ত স্ট্র্যাটেজিক লোকেশন। উত্তর পূর্ব ভারতবর্ষে থ্রেট হতে পারে যদি চীন সেখানে তার বেস করে, অর্থাৎ ওই 1-2 স্কোয়াড্রন J-20 পাঠিয়ে দেয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, আমরা বুঝে নেব, ফাইট করে নেব, কিন্তু সেটা পরের কথা। কিন্তু আমরা কি হতে দিতে পারি? এবার আসি পাকিস্তানের কথায়। বাংলাদেশে গিয়ে কালো কফি খেতে খেতে অনেক বড় বড় কথা বলেছে। হ্যাঁ, কথাগুলোকে ধরছি না, পাকিস্তানকে আমরা বুঝিয়ে দেব কি করতে পারি। কিন্তু একটা জিনিস খুব স্পষ্টভাবে শুনে রাখুন, এই পাকিস্তান কি চাইবে? পাকিস্তান চাইবে সোজা এখান থেকে এসে বাংলাদেশে ঢুকে
এই সীমান্ত বরাবর তারা তাদের মতো করে ঘুঁটি সাজাতে। এটাই তো চাইবে পাকিস্তান। অর্থাৎ একদিকে লালমনিরহাট, অন্যদিকে আইএসআই বলবে এখানে মহড়া দেব। ভাবতে পারছেন যে দেশটা বাংলাদেশটাকে তাদের মুক্তিযুদ্ধের সময় আমরা সাহায্য করেছি, যেই দেশটায় আমরা ব্রিজ থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে একের পর এক সাহায্য করেছি, যে দেশটাকে আমরা বন্ধু দেশ হিসেবে ভেবে এসছি, আসলে সাপকে আমরা দুধ কলা দিয়ে পুষেছি। কিন্তু এটা কি হতে দেব? মনে রাখবেন, মরা সাপ আরো বেশি বিপজ্জনক। আমরা আসছি। সুতরাং এক কথায় বলতে গেলে বাংলাদেশে আমাদের স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত, তার কারণ আগেই বলেছি যে এই চিকেন নেক বা শিলিগুড়ি, তার পাশে এখানে আইএসআই কীর্তিকলাপ চালাবে, মহড়া চালাবে। আমরা বসে বসে দেখব পাকিস্তানের সেনাবাহিনী এখানে মহড়া চালাবে। আর এই দিকে চীন লালমনিরহাটে যে 20 স্কোয়াড্রন পাঠাবে, আমরা বসে দেখব, আমরা কিছু করব না। সুতরাং যারা বলছেন কেতাবি কথা, যারা বলছেন স্ট্র্যাটেজির কথা, যারা বলছেন কৌশলের কথা, না, এসব এখন পুরনো কথা। গোটা পৃথিবী এখন অন্যভাবে চলছে। 1947-48 সালে কি করেছিল পাকিস্তান? হ্যাঁ, পরে আমরা ওদের সবক শিখিয়ে দিয়েছি। সেই সময় আমাদের পাকিস্তান আক্রমণ করা উচিত ছিল, অথবা 1965 সালে যখন কাপুরুষের মতো আখনুর আক্রমণ করলো, সেই সময় সেই সূত্র ধরে আমাদের লাহোর দখল করে নেওয়া উচিত ছিল, আমরা করিনি। 1971 সালের ডিসেম্বর মাসের 3 তারিখে কনকনে ঠান্ডায় কাপুরুষের মতো কি করার চেষ্টা করেছিল? অপারেশন চেঙ্গিস খান। সেই সময় আমাদের দরকার ছিল আরো জোরদার আক্রমণ করা। অবশ্য 1971 সালে আমরা পাকিস্তানকে 2 টুকরো করে দিয়েছি, পূর্ব আর পশ্চিম পাকিস্তান আলাদা করে দিয়েছি। হ্যাঁ, এটা আমরাই পারি, ভারত পারে, ভারতের সেই শক্তি আর তাকত আছে। আর সেই জন্যই বলছি, পাকিস্তান যখন কারগিলে সাহস দেখিয়েছে, শুধু সাহস দেখায়নি, সেই সময় তারা জানতো আমরা পরমাণু শক্তিধর, আমাদের শক্তির কথা জানতো। তা সত্ত্বেও তারা স্পর্ধা দেখিয়েছে। আমি বারবার করে বলছি, আমি আন্তরিকভাবে দুঃখিত পাকিস্তানের কারগিলে যে দুষ্কর্ম করেছে সে কথাকে উদাহরণ হিসেবে তুলে ধরতে, কিন্তু ধরছি তার কারণ এখন জিওপলিটিক্স এটাই। তোমার যখন ক্ষমতা আছে, তোমার যখন শক্তি আছে, তোমার দেশের সার্বভৌম, দেশের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তোমার যা মনে হবে সেটাই নৈতিকতা। অর্থাৎ নৈতিকতার সংজ্ঞা বদলে গেছে। এটা নেহেরুর সময় নয়, এটা ইন্দিরা গান্ধীর সময় নয়। এই সময় নৈতিকতার নতুন সংজ্ঞা গোটা পৃথিবী জুড়ে রয়েছে। দেখতে পাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প বারবার কি বলছে? দেখতে পাচ্ছেন না আপনারা যে কিভাবে লিবিয়া থেকে শুরু করে ইরাক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একের পর এক ঘটনা ঘটানো হয়েছে? অর্থাৎ নৈতিকতা মানে কি? নৈতিকতা মানে আমার দেশের স্বার্থ, আর আমার দেশের স্বার্থ লঙ্ঘিত হয় এরকম কোনো কিছু করা যাবে না। আমি বারবার করে বলছি, বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। বাংলাদেশের সাহিত্য, চলচ্চিত্র, সেখানকার বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন কাজকর্ম, এমনকি বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে তারা সমৃদ্ধ করেছেন। সেখানেও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, সেখানেও শান্তিকামী মানুষ আছে, সেখানেও অসংখ্য আমার আপনার মতো খেটে খাওয়া মানুষ আছেন। এটা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বিদ্বেষমূলক কোনো প্রচার নয়। তাহলে কাদের ওপর প্রচার? যে 5% থেকে 7% মানুষ এই মুহূর্তে মৌলবাদী, চূড়ান্ত মৌলবাদী, সংখ্যালঘুদের ওপর আক্রমণ করছে, ধর্ষণ করছে, মন্দির ভাঙছে। বুঝতে পাচ্ছেন না? এই সংখ্যালঘু মানুষই, অর্থাৎ যেখানে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা দরজায় খিল দিয়ে কাঁদছে, ঠুকরে ঠুকরে কাঁদছে। একটা অশুভ শক্তি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই মুহূর্তে ভারতকে বিভিন্নভাবে বিরক্ত করার চেষ্টা করছে। তার জবাব দিতে হবে, অপেক্ষা করা যাবে না। আর এই মুহূর্তে যা বাংলাদেশের অবস্থা, আপাতত নির্বাচন হচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সিংহাসন মসনদ বসে থাকবেন, তাকে সরাতে পারবে না। তার কারণ তিনি চান না নির্বাচন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সরেও যান, সে জায়গায় যদি নির্বাচন না হয়,
এই রকমই অশুভ কোনো শক্তি সেখানে সেখানে আত্মপ্রকাশ করবে? সেখানে কি হবে? ভারতবর্ষের ক্ষেত্রে পাকিস্তান একদিক থেকে বিভিন্ন জায়গায় তারা মহড়া চালাবে, স্ট্র্যাটেজিক জোন চালাবে। অন্যদিকে লালমনিরহাটের মতো জায়গায় J-20 স্কোয়াড্রন পাঠাবে চীন। সুতরাং তখন যারা বলছেন না যে যুদ্ধ নয়, শান্তি চাই, আক্রমণ নয়, কৌশল, স্ট্র্যাটেজি, ডিপ্লোম্যাটিক মিশন, এসব তখন কাজে লাগবে না। যখন আক্রমণ হবে তখন আপনাদের ওই তত্ত্ব পকেটে রাখতে হবে। সুতরাং এই মুহূর্তে চিকেন স্নেককে আরও বাড়ানোর জন্যে এই 570 কিলোমিটার নিয়ে নাও। এই জায়গাটা মেরে কেটে 100 কিলোমিটার। দেখুন না বাংলাদেশের চেহারা। এই বাংলাদেশ কতগুলো এঁটে যাবে আমাদের মানচিত্রে। আমাদের শক্তি নিয়ে তো কারোর চিন্তা নেই, কারোর মাথা ব্যথা নেই, কারোর কপালে কোনো রকম ভাঁজ পড়ছে না। সুতরাং দেশকে বাঁচাতে, দেশের সার্বভৌমত্ব বাঁচাতে অবশ্যই এই চিকেন নেক, না হলে কিন্তু বারবার এই চিকেন স্নেক বা চিকেন নেক এটা নিয়ে কিন্তু ব্ল্যাকমেল হবে, এটাকে দুর্বলতা ভাবছে। সুতরাং চিকেন নেককে বড় করে দিন, সুবিধা হবে। আর অন্যদিকে অবশ্যই এই চট্টগ্রাম এই এলাকাটা দেখে নিতে হবে। ব্যাস, খেল খতম। ভারতের সার্বভৌমত্ব, ভারতের নিরাপত্তা, ভারতের আধিপত্য বজায় থাকবে। মনে রাখবে, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের গণতন্ত্র, আমাদের সংবিধান গোটা পৃথিবীতে অন্যতম, গর্ব করতে পারি। সেই দেশকে অটুট রাখা, সেই দেশকে নিরাপদ রাখা, এটা আমার আপনার কর্তব্য। আজকে রণক্ষেত্র এখানেই শেষ করছি। জয় হিন্দ।